আসসালামু আলাইকুম, সবাইকে রমজানুল মুবারক। হ্যাঁ বন্ধুরা, যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার মাত্র কয়েকদিনের পদার্পণে আপনারা আমাকে যথেষ্ট সাড়া দিয়েছেন, এই জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। হ্যাঁ বন্ধুরা, দেরি না করে চলুন আজ সবাইকে একটু একটু করে সবাইকে নিয়ে আলোচনা করি। আর যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ইতিমধ্যে দেখে ফেলেছেন সাবিনা, উপরে আমার কথার সঙ্গে যে ভিডিওটা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা সাবিনা জিম করছে। সে চ্যালেঞ্জ নিয়েছে যে রোজার মধ্যে সে 80 কেজি হয়ে সবাইকে দেখিয়ে দেবে। ওয়েলকাম। প্রতিটা মানুষের স্বাস্থ্য সচেতন হওয়া উচিত, যেটা সাবিনার আরও অনেক আগে হওয়া উচিত ছিল। এখন সাবিনার মধ্যে সেটা জাগ্রত হয়েছে বলে তাকে অনেক অনেক ধন্যবাদ। বাট তোমাকে নিয়ে এখন সমালোচনা করব। তুমি কেন তোমার এই জিম করার এই স্টাইলগুলো ক্যামেরাবন্দি করলে? একটা মেয়ের এই যে জিম করার যে ক্যামেরা বন্দি করা তুমি বলেছো, অনেকে দেখতে চায়, অনেকে নাকি তোমাকে দেখতে চায়। হতে তো পারে তোমাকে নিয়ে উপহাস করার জন্য তারা কমেন্টস করেছে। এতই যদি কমেন্টসের গুরুত্ব দিয়ে থাকো, তাহলে কেন তোমরা অনেক কমেন্টসের উত্তর তো দূরে থাক, সই করতে পছন্দ সাহস পাও না, গুরুত্ব দাও না? তোমরা সেই সব কমেন্টসগুলি গুরুত্ব দাও যেগুলা দিয়ে তোমরা কন্টেন্ট তৈরি করতে পারবে, যেগুলা দিয়ে তোমাদের ভিউয়ার্সরা দেখবে, তোমাদের ভালো মন্দ তোমাদের পক্ষে যেটা থাকে সেগুলাই তোমরা শো করো, তাদের কথাই তোমরা শোনো। বাট ভালো মন্দ সৎ সাহস থাকলে প্রতিটা কমেন্টসের জবাব তোমরা দিবে। যদি দিয়েই থাকো শুধু ভালোটাই দিবে, শুধু ভালোটাই দেখাবে। 2-4 জন তোমাকে বলেছে তুমি ডায়েটের যে লিস্ট আছে সেটা দিও, তুমি ডায়েট কীভাবে করছো সেটা দেখিও, তুমি জিম কীভাবে করছো সেটা দেখো। কজন জানতে চেয়েছে? তোমার যদি কমেন্টস আছে 50 জন, সেখানে 5 জন জানতে চেয়েছে, 45 জনই তো দেখতে চায়নি। তাহলে তুমি সেই 5 জনকেই গুরুত্ব দিচ্ছ? 5 জনকে গুরুত্ব দিয়ে তোমার ওই পাহাড়ের মতো শরীরটা নিয়ে সামনে পিছনে চিত ভূত হয়ে যে জিমগুলা করছো, সেটা তুমি ক্যামেরা বন্দি করে দেখাচ্ছ। এটা কতটা দৃষ্টিকত, কতটা ওভারলুক বুঝতে পারছো সাবিনা? কতটা তিরস্কার হচ্ছে বুঝতে পারছো? তোমাদের নিয়ে যখন বলে কিছু বলে, তোমাদের ছেলেরা কিছু, তোমরা যেসব জামাই মূর্খ জামাই নিয়ে ঘুরে বেড়াও, তোমার মেয়ে নিয়ে যখন কুৎসিত কথা বলে, কেন বলবে না? তোমার মেয়ে বড় হয়েছে, তোমার মেয়ের বয়স আজকে 12-13 বছর। আজকে সেই মেয়ে চিত হয়ে ভূত হয়ে কাত হয়ে শুচ্ছে, তার তার সামনের পার্ট তুমি ভিডিও করে দেখাচ্ছ। তুমি কি মা? তুমি কি মা? মা জাতির কলঙ্ক মেয়েকে তুমি কি বানাচ্ছ? পরিমণি? এমনিতেই তো ওই যে কী সব অভিনয় করে মেয়েকে তুমি, পড়ালেখা তো অত ধুমসি একটা মেয়ে, 11-12 বছর বয়স, সেই মেয়ে নাকি ক্লাস 3-তে পড়ে। সেই ধুমসি মেয়ের লেখাপড়া তো তুঙ্গে উঠেছে, তা আমরা জানি। তোমাদের লেখাপড়া কত দূর? কোনো রকম 9-10-এ উঠলে ধরে একটা পুরুষ দিয়ে মোটামুটি শুরু করলে ব্যবসা, 1-2-3-4 স্বামী হতেই থাকবে। তো তো এসব নিয়ে যদি কেউ কথা বলে, তাহলে সেসব কথা কেন গুরুত্ব দাও না? কেন তখন সেসব কথাগুলি শো করো না, সেই কমেন্টসগুলি শো করো না, তাদের উত্তর দাও না? হ্যাঁ, তুমি মাঝে মাঝে কি ক্ষিপ্ত হয়ে এসে আমার মেয়েকে নিয়ে কথা বলবেন না, আমাকে স্বামীকে নিয়ে কথা, আমাকে নিয়ে যা ইচ্ছা তাই বলেন, আমার স্বামীকে আর আমার মেয়েকে নিয়ে কিচ্ছু বলতে পারবেন না। কেন বলবে না তোমার মেয়েকে নিয়ে? তুমি তোমার মেয়েকে পরিমণি বানাচ্ছ। পরিমণি তো তাও একটা লেভেল আছে। সে 2-3 ধাক্কা খাওয়ার পরে এসে তারপরে দাঁড়িয়েছে, তখন তার বয়স 18+ হয়ে গিয়েছিল। আর তুমি তো তোমার মেয়ের 12 বছর, ওহো শারীরিক গঠন উঠতি বয়সে একটা মেয়ে, কেবল পা দিয়েছে, তাকে এখন শিক্ষা দেবে কি? শিক্ষার জায়গায় কুশিক্ষা দিচ্ছে, পুরুষদের সঙ্গে মেশাচ্ছে। কে পরপুরুষ কে আপন পুরুষ, এই বিবেকটা ওই মেয়েটার মধ্যে নেই। এই বয়সে না, উঠতি বয়স যখন হয়, একটা মেয়ে পদার্পণ করে, যখন সেই মেয়ে সাবালিকা পথে পা দেয়, তখন সেই মেয়ের না অটোমেটিক একটা একটা চাহিদা থাকে। সেই চাহিদা যখন তুমিই তো পারবে সেই চাহিদাকে কন্ট্রোল শেখাতে, মেয়েকে কন্ট্রোল শেখাতে। কিন্তু তুমি কি করো? তুমি আরও ঠেলে দাও। তুমি বাবুর গায়ে হাত দেওয়াচ্ছ, বাবির সঙ্গে ডলাডলি করছে, তুমি চাচার সঙ্গে ডলাডলি করছে। আরিফ তো ওর নিজের বাবা নয়, স্টেপ ফাদারের সঙ্গে কীরকম ডলাডলি করা মানায়? আমরা যতই দেখি না কেন যে আরিফ একজন সৎ বাবা ভূমিকাতে আছে, কিন্তু এটা কেন আছে? কারণ হলো পিছনে কি ঘটছে আমরা জানি না, পিছনে কি হচ্ছে আমরা জানি না। তুমি একজন বাবা আর মেয়ের মধ্যে আজকাল নিজের বাবাকে অনেকে রিস্ক মনে করছে, পশুত্ব জেগে ওঠে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে বিভিন্ন সংবাদে। আর সেখানে প্রতিটা মেয়ের প্রথম নির্যাতন কোথা থেকে হয় জানো? নিজ ঘর থেকে, নিজ আত্মীয় থেকে। আর তুমি কি করছো?
তুমি সেই মেয়ের পার্টগুলো ভিডিওর সামনে এনে দেখিয়ে যারা ওর প্রতি দৃষ্টি না দেয় তাদেরও দৃষ্টি আকর্ষণ করাচ্ছ। তুমি কেমন মা? নিজের মেয়ের শালীনতা ধরে রাখতে পারো না, নিজের মেয়ের চরিত্র, নিজের মেয়ের শরীর তুমি নিজেই ওপেন করে দিচ্ছ। ছি সাবিনা, ছি। তো বন্ধুরা, আমি আজকে যখন সাবিনা এই যে মরিয়ামের ভিডিওগুলো করছিল না, মরিয়াম শুয়ে আছে, মরিয়ামের দোষ নয়, মরিয়াম অবশ্যই শুয়ে থাকা একটা মেয়ে এমনই করবে, কিন্তু যে ক্যামেরা ধরেছে অর্থাৎ সাবিনা ক্যামেরা ধরেছে, সাবিনারকে এটা দেখানো খুব জরুরি ছিল, খুব জরুরি ছিল। মেয়ে তো বড় হচ্ছে, সাবিনার কি বোধশক্তি নেই? এতটাইও গণ্ডমূর্খ, এতটাই বুদ্ধিহীন। আর ওই বুদ্ধিহীন মায়ের কাছে এই মেয়ে কতটা নিরাপদ, কতটা নিরাপদ। ওই স্টেপ ফাদার, স্টেপ আঙ্কেল মানে চাচা, তারপর ওই যে খালু মানে বাবু, এদের কাছে কতটা নিরাপদ। প্রত্যেকে কিন্তু আলো আছে সাবিনা, সাবধান। তুমি তো আবার বোধ হয় ওইসব কথা বললে রোস্টিং করতে বসে যাও, তখন ভিউয়ার্সদের রোস্টিং করতে বসে যাও। আর তুমি নির্লজ্জের মতো ওই যে পাহাড় সমান মানে ব্যাক পার্ট, পাহাড় সমান পাশা, পাহাড় সমান বুক, চিত হয়ে ব্যায়াম করছো, ভুট হয়ে ব্যায়াম করছো, সামনে পিছনে, এগুলা দেখানো কি দরকার? খুব জরুরি। যেসব ভিউয়ার্সরা জানতে চেয়েছে না, তারা তোমাকে ইনসাল্ট করার জন্য জানতে চেয়েছে। হ্যাঁ, তারা তোমাকে ইনসাল্ট করার জন্যই জানতে চেয়েছে। তো বন্ধুরা, আজকে না হয় সাবিনাকে এ পর্যন্তই বললাম, কারণ আজ অনেককে নিয়েই কথা বলতে হবে, বিশেষ করে শেষ অংশে যাকে নিয়ে কথা বলবো, রাজ শারমিন, তাদের কথা তো অবশ্যই খুব শুনবেন। তার আগে আরেকটু ফাঁকে কথা বলে নেই। আজকে কিন্তু বাপ্পি তার মানে পুরানো যৌবন ফেরত পেয়েছে, পুরানো ভিডিওর সেই ক্যাটাগরি ফেরত পেয়েছে। কারণ আমরা সবাই জানি সে একটা, যদি কেউ একটা ডাব আনে সেটাও সে খুব উৎসাহ সহকারে দেখায়। সেখানে জামাই হলো রোজার বাজার করে এনেছে, সেটা দিয়ে সে ভিডিও করবে না, সেটা দিয়ে সে হাদিকাঠা করবে না, তা কি হয়? হ্যাঁ বন্ধুরা, আজ কিন্তু ভিডিও করতে করতে আমরা তৃষার কণ্ঠ শুনতে পেয়েছি। আমরা তৃষার মানে ওই যে ফেস বাদে নিচের অংশটুকু দেখতে পেয়েছি। তার মানে তৃষার লাজ ভেঙে গেল। তৃষাও দু একদিনের মধ্যে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হচ্ছে। খুব শীঘ্রই তৃষা এবং এই যে তৃষার শাশুড়ি, যে খালা, কি যেন খালা নামটা আমার মনে থাকে না, তো সেই খালাকে নিয়ে ভিডিও করতে বসে গেল বলে, হ্যাঁ, আজ লাজ ভাঙিয়ে দিল তার কণ্ঠ, তার ফিগার দেখিয়ে। কে? বাপ্পির জামাই নাকি নাকি না বাপ্পির জামাই বাজার করে এনেছে, রমজানের বাজার। যেখানে শ্বশুর পাঠায় মানে জামাইয়ের বাড়ি, সেখানে জামাই নিয়ে এসছে কেন? কারণ বাপ্পি নাকি মানে বাজার টাজার করে না, তাই তানজিলার তার বাপির জন্য উতলে উঠছে, তার বোনের জন্য উতলে উঠছে, তার মানে এরা এমন ভাব করে যে ওদের ঘরে খাওয়া দাওয়া কিছু নেই, কিন্তু কি বাপ্পি কিন্তু অলরেডি সে বাজার করে এনেছে, সে রমজানের ইফতারের আইটেম এনেছে। তারপরেও কে? তানজিলা শো অফ করার জন্য বাপ্পির বাড়ি আসবে না, দাদি নেই এখন, রোজ রোজ বাজার দিবে, খাতির করবে। এখন তো রাজত্ব, ওই যে বলে না 2 টাকার মানে শিকার ফেলে এখন মন গলাতে হবে না বাপ্পির। কারণ এখন তানজিলা এসে এখানে থাকলে যেতেই মন চাইবে না। তানজিলার এখানে এখন তার মা বাবার কাছে থাকা উচিত, তার বোনদের কাছে থাকা, তার বোনের কাছে, ভাইয়ের কাছে থাকা উচিত। খুব শীঘ্রই চলে আসবে, দেখবেন খুব শীঘ্রই চলে আসবে। হয়তো বা বাচ্চাটাও এখানে হইয়ে ফেলবে। এতদিন বলেছে আমি শ্বশুরবাড়ি বাচ্চা হব, আপনাদের কেন এত আপত্তি? এখন শুনবেন আমি বাবার বাড়ি বাচ্চা হব। আপনাদের কথা রাখার জন্য অবশেষে আমার মা তো আর যেতে পারবে না শাশুড় বাড়ি, কারণ আমার দাদি নেই, তাই আমি চিন্তা ভাবনা নিয়েছি আমার শাশুড়ি এসে এখানে থাকতে পারবে, এই জন্য আমি বাপের বাড়ি বাচ্চা হব। তার মানে যে কাটা ছিল, যার জন্য সংকট ছিল, সেটা এখন নেই সে। রাজত্বটাই তো তানজিলার আর তৃষার। আর বাপ্পিকে ব্রেন ওয়াশ করা কোনো ব্যাপার না। ওই যে 2-4 হাজার টাকার বাজার, 4,000 হবে না, ওই 2-2.5 হাজার টাকার বাজার এনেছে। বিস্কিট 50 টাকা 60 টাকা দামের বিস্কিট, 1 প্যাকেট নুডলস, আর ওই একটু বেসন টেসন মুড়ি, এসব না বাজার এনে, আর ওই যে দাদি বাড়ির 2টো কি যেন দেখলাম বেল পাঠিয়ে দিয়েছে, যেটা বাপ্পি দেখে মানে আবেগ আপ্লুত হয়ে মায়ের কথা মনে পড়লো। কারণ তার মা আর সে এটা খুব ভালো খেত রমজানে, এটা সে নিজ হাতে তৈরি করতো, তাই সে এইসব পাঠিয়েছে। আর এই মানে 1.5-2 হাজার টাকার বাজার দেখে বাপ্পি এত সোহাব করছে, দুহাত তুলে সে ভিখারির মতো দোয়া করছে মেয়ে জামাইয়ের জন্য, ভিখারির মতো দোয়া করছে, আমার মেয়ে জামাইকে আল্লাহ তুমি সুখে রেখো, ইত্যাদি ইত্যাদি। হায় রে বাপ্পি,
বাপ্পি আরেকটা কি কথা বললো যে আমার মার অসমাপ্ত কাজগুলো আমি সম্পূর্ণ করে ফেলবো খুব শীঘ্র। করবে তো তুমি তোমার মায়ের অসমাপ্ত কাজগুলো। তোমার মা তো আর তোমার জন্য অসমাপ্ত কাজ বলতে কি, যেটা রেখে গিয়েছে সেটা তো এখন তোমার দখলে, তোমার আয়ত্তে। তোমার মার সমস্ত বিল্ডিং তো এখন তুমি ভোগ করবে। যত দ্রুত সম্ভব বিল্ডিংকে ভালো করতে পারবে ততই তোমার জন্য সুবিধা। তাহলে তুমি ওই যে কি একটু ফাঁকা ফাঁকা ছিল সেগুলো মায়ের জন্য, মা জীবিত থাকা অবস্থায় তো এগুলো করতে পারতে, এগুলো তো তোমারই, কিন্তু মায়ের উপর কেন ফেলে রেখেছিলে? মায়ের ইচ্ছাটা, মা বেঁচে থাকলে কেন তুমি এই কাজগুলো হাত দাওনি? কেন তুমি ওই কাজগুলা, তোমার মায়ের কাজগুলা ফেলে রেখেছিলে? সে বৃদ্ধা মহিলা, টাকার অভাব থাকতে পারে, সময়ের অভাব থাকতে পারে, ইচ্ছার অভাব থাকতে পারে, কিন্তু তুমি মরার পরে লেট করনি, সাথে সাথে কাজে হাত দিয়েছো। কারণ কারণ ওটা তোমার, এখন তোমার দখলে, এতদিন কাটছিল তোমার মায়ের দখলে, তাই অবহেলিত ছিল ওই জায়গাগুলো। অবহেলিত ছিল। তুমি যতই বোঝাতে চাও না কেন, মায়ের অসমাপ্ত কাজ নয়, এটা এখন সমাপ্ত করা তোমার জন্য জরুরি। তাই তুমি নিজ দায়িত্বে এটা করছো, নিজের জন্য এটা করছো। তো যাই হোক বন্ধুরা, খুব শীঘ্রই আমরা তিশাকে দেখতে পাবো। আর এই যে মিথ্যাবাদী বাপ্পি, বাপ্পি আজকের ভিডিও দেখে মনে হয়েছে সে স্বাভাবিকভাবেই এখন থেকে ভিডিও দিবে। আর মায়ের কথা যেটুকু বলবে সিম্পেথি নেওয়ার জন্য, দর্শকদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য। আর সে যেসব কথাবার্তা মন গড়া হাদিস বলে থাকে সেগুলা প্লিজ একটু শুনেন তো। সে বিগত দিনে যেসব হাদিস বললো যে মন গড়া কথা বলে, যে মরার সে মরবে, আপনারা এইসব কথা বলে কবিরা গোনা করছেন। আরে কবিরা গোনা কে করছে? তুমি মন গড়া হাদিস কি এসব বলছো? আমরাও জানি জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে, এটা প্রত্যেক মুসলিম জানে, কিন্তু তাই বলে মাকে অবহেলা, এটা কোথায় লেখা আছে? কোথাও কি লেখা আছে? তাহলে চিকিৎসা তো থাকতো না, দেশে চিকিৎসক থাকতো না, ওষুধ বের হতো না, এত এত ডক্টর, এত এত ক্লিনিক হাসপাতাল এগুলো তৈরি হতো না। তুমি নিজেও ডাক্তার দেখাতে না, তোমার বউকেও ডাক্তার দেখাতে না। তুমি বারবার বলছো তোমার মা তোমাকে ডাক্তার দেখাতে বলেছে, কোথায়? তোমাকে তো দেখলাম না ডাক্তারের কাছে যেতে, দেখেছি কি শপিং করতে, ঈদ শপিং করতে। তুমি বলেছো আমরা এখানে কি মিমের কাছে এসছি, ঢাকায় এসছি ঈদ শপিং করতে। তুমি এখানে যাচ্ছ, ওখানে যাচ্ছ, ঘুরে ঘুরে বেড়াচ্ছ, এর জন্মদিন করছো, ওর জন্মদিন করছো, তুমি তো ডাক্তারের কাছে দেখলাম না যেতে। তাহলে তুমি তোমার কি এসব আবল তাবল কথা বলে লোক ভোলানো ভিডিও করে ছাড়ছো, আর তুমি হাজার হাজার ভিউ পেয়ে যাচ্ছ, 200-300 কে তোমার ভিউ হয়ে যাচ্ছে। আর আমিও বলি হরি, এই যে আপনারা বলবেন আপনিও তো দেখেন না, আমি দেখি না, আমি দেখি না ওদের ভিডিও, ওদের ভিউ দিই না, দেখি ওদের ভিডিও, দেখি ভিউ দিই না, আমি ডাউনলোড করে দেখি। হ্যাঁ বন্ধুরা, আমি ওদের ভিডিও ডাউনলোড করে দেখি। ওদের আমি ডলার হওয়া মানে কোনোভাবে হয় এটা, সেই ওয়েটা রাখি না, আমি ডাউনলোড করে ভিডিওগুলো দেখি, আমার দেখতে হয়। যেহেতু আমি আপনাদের সামনে কথা বলতে এসেছি, হ্যাঁ আমি কিন্তু রোস্টার নই, সমালোচক নই, আমি আপনাদের মতো ভিউয়ার্স, আমি আবারও বলছি আপনাদের মতো ভিউয়ার্স, আমি অতি সাধারণ, আমি নয় রোস্টিং করা, আমি জাস্ট আপনাদের দু একজনের সঙ্গেও যদি আমার মতামতটা মিলে যায় তাতেই আমি ধন্য, তাতেই আমি চিরকৃতজ্ঞ আপনাদের কাছে। তো বন্ধুরা, এদিকে তো আর শারমিন বলেই দিয়েছে যে তার সঙ্গে রাজের ডিভোর্স হয়নি, বাট ভাব। আমি কিন্তু বলেছি যে যতক্ষণ অফিসিয়ালভাবে জিনিসটা ঘোষণা না আসবে ততক্ষণ কিন্তু আমাদের মানে ধরে নেওয়া উচিত নয় যে তাদের মানে সেপারেশন হয়ে গিয়েছে কিংবা ডিভোর্স হয়ে গিয়েছে। তো ডিভোর্স হয়ে গিয়েছে এই কথাটা আসলে আমরা বলতে বাধ্য হয়েছি কিংবা বুঝতে বাধ্য হয়েছি কোথা থেকে বলুন তো? ওই যে শারমিনের একটা বাটপার, শারমিনের একটা অসুস্থ ভাই আছে, যে অসুস্থতার সিম্পেথি নিয়ে প্রতিনিয়ত মিথ্যা কথা বলছে, প্রতিবন্ধী একটা ছেলে, সারাক্ষণ মাথার মধ্যে গিজ করে 2 নম্বরই কথাবার্তা দিয়ে সবসময় মানুষকে বিভ্রান্তির মধ্যে ভুল পথে ওই যে ভিউয়ার্স ধরার জন্য যা তার টাইটেল দিয়ে যা তার কথা বলে, ওর ভিডিওর সঙ্গে কোথায় যেন ওর ভিডিও দেখতে ইচ্ছে করে না। ওর ভিডিওর মধ্যে কিচ্ছু তো শেখার নাই, যতটুকু কথা বলে সব বাটপারি কথাবার্তা বলে। ওর ভিডিওর আগা নাই গোড়া নাই। ওর এই যে খুকি, ও একটা বাটপার, এই জন্য কিন্তু দুজনের মধ্যে খাতির। খুকি আর এই বেলালের মধ্যে খাতির কেন জানেন? এদের দুজনের চরিত্র অনেকখানি মিলে। এদের ভিডিওকে দেখেন, কিছু আগা গোড়া মাথা কিছু পাবেন না, বলবে একটা দিবে আরেকটা। বিশেষ করে বেলাল, এই কেচো বেলাল, শারমিনের বড় ভাই কেচো বেলাল যা বলবে
মানে ক্যাপশনে যা দিবে ভিডিওর মধ্যে তার কোনো মিল থাকবে না। সে দুদিন ধরে বলছে আমার জিনিসপত্র ফেরত পাঠিয়েছে, তার মানে কি বোঝেন? সব জিনিসপত্র পাঠিয়ে দিয়েছে, তার মানে বোনের সাথে আর রাজের সংসার করা হলো না, তাদের সাথে সম্পর্ক রাখা হলো না, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলল। তারপরে রাজের আরেক বন্ধু আছে, ওই যে বাংলা ভাই, মানে জঙ্গি, দেশদ্রোহী বাটপার, সেই জঙ্গি, সেই কি যেন পারভেজটা কি যেন নাম, দেখতে আর কি, নট দেখতে সেরকম, আর দেখতে যারা যেরকম হয় না তার চরিত্রটাও সেরকম হয়। সেই বাংলা ভাই পারভেজ সে কী করলো, সেই হলো তো একেবারে 100%ই গ্যারান্টি দিয়েছে যে তাদের সেপারেশন হয়েছে, তারা একজন অপরজনকে তালাক দিয়ে দিয়েছে, সে কিন্তু 100%ই গ্যারান্টি দিয়ে দিয়েছে। বাট আজকে কিন্তু শারমিনে তার ভিডিওতে বলেছে আমার জিনিসপত্র সবই তারা পাঠিয়েছে, কিছুই রাখেনি, এমনি কি আমার একটা জামাও তারা রাখেনি, ময়লার বালতি পর্যন্ত দিয়ে দিয়েছে। তাই প্রতিটা ভিডিওতে আমরা দেখি শারমিনকে উফ এরকম একটা দীর্ঘশ্বাস ফেলতে। শারমিনকে বলবো, শারমিন এখনও যেহেতু তোমাদের অফিসিয়ালিভাবে কিছু হয়নি, তুমি মিলে যাও রাজের সঙ্গে, তুমি পারবে রাজকে ভালোবাসা দিয়ে ধরে রাখতে, তুমি পারবে, তুমি মেয়ে না? রাজের দুর্বলতা, তুমি তো রাজের বউ, তাই না? চেষ্টা করো আরেকবার, আমার বিশ্বাস তুমি পারবে। যেসব কথা হচ্ছে না তাদের মুখে তুমি ধামা ঘষে দাও। আজকেই দেখেছো অনেকেই তোমার এই তালাকের, তোমার এই মানে সেপারেশনটা নিয়ে সাথে সাথে কিন্তু বলেছে, অনেকেই উপহাস করা শুরু করেছে যে তাদের বুক কাঁপছে, হাত পা পড়ে যাচ্ছে, ব্যাপারী পরিবারের প্রত্যেক মেয়েই একের পর এক বিয়ে, আরেকটা বিয়ে দেখার অপেক্ষায় থাকেন, এরকম কথা কিন্তু অলরেডি বলা শুরু করে দিয়েছে। অর্থাৎ তোমাকেই যারা উস্কানি দিয়েছিল রাজকে তালাক করার জন্য, রাজের মানে সংসারে তুমি শান্তিতে থাকবে না, রাজের সাথে সম্পর্ক না রাখার জন্য তারা উস্কানি দিয়েছিল, তারাই কিন্তু ভিডিও তৈরি করা শুরু করেছে তোমাকে ইনসাল্ট করে, তোমার বংশকে ইনসাল্ট করে। তাহলে বুঝতে পারছো, একটা ডিভোর্সি মেয়ে কখনো এই সমাজে ভালো হয় না। তার দোষ থাকুক বা না থাকুক, তারপরেও আমাদের সমাজ কিন্তু হাত তোলে মেয়েটার উপর। আর সেখানে তো আমি বলবো তোমার এই সংসার না করার পিছনে তুমি 70% তুমি দায়ী। কেন? আমি গতকালকের ভিডিওতে বলেছি, তুমি বিয়ে যদি 4 মাস হয়ে থাকে, তুমি সংসার করেছো 1 মাস, 3 মাস থেকেছো বাপের বাড়ি, 3 মাস থেকেছো এখানে ওখানে ঘুরে বেরিয়েছো, 3 মাসের মধ্যে তুমি এখানে সেখানে ঘুরে বেরিয়েছো, 1 মাস সংসার করেছো। সেই 1 মাসের সংসারে তোমার এমন কি হলো? সেই 1 মাসের সংসারে প্রতিদিনের প্রায় ভিডিও আমরা দেখেছি, তোমাকে সেখানে হাসি খুশি দেখেছি, তোমাকে সেখানে মনমরা খুব কম দেখেছি, তোমার শাশুড়ি আসলে মনমরা দেখেছি, তাই নিয়ে অনেক কমেন্টস তো করেছে যে শাশুড়ি দেখলে মেয়েটা মন খারাপ করে থাকে, তো ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বাট তো সেখানে আমরা দেখেছি রাজ যেসব ভিডিও তোমার সঙ্গে ওই যে সাংসারিক জীবনে দিত, কখনোই কিন্তু রাজকে আমরা দেখিনি বলতে যে কি আমার বইয়ের সঙ্গে এরকম হয়েছে ওরকম হয়েছে। রাজ কিন্তু সর্বক্ষণ ম্যাডাম আপনি এই করেন ওই করেন। আমরা দেখেছি তুমি ঘুমিয়ে আছো, রাজ বলেছে যে ম্যাডামের শরীরটা ভালো না, তার অ্যালার্জির সমস্যা আছে, তো সে ঘুমিয়ে আছে, তাই আমি সকালে উঠে একটু চাটা তৈরি করছি। আমরা দেখেছি ঘরের প্রায় কাজগুলো রাজ করতে, এটা রাজের বরাবরই অভ্যাস। রাজের এক বন্ধু বলেছে রাজ বরাবরই একটু ঘরের কাজ করতে পছন্দ করে, হ্যাঁ অনেক পুরুষই আছে, তো হেল্পিং তো সে তো যথেষ্ট বউকে মানে আমি দেখেছি কিংবা ভিডিওতে আমরা দেখেছি কিংবা শুনেছিও যে যথেষ্ট সাপোর্ট দেয় সে বউকে। তো ঝগড়াঝাটি কোন ফ্যামিলিতে না হয়ে থাকে? প্রত্যেক ফ্যামিলিতেই হয়ে থাকে কম বেশি। এখন হয়তো বা মানে রাজের কিছু চরিত্র, তোমার তো 2 বছরের প্রেম ছিল, এই 2 বছরের প্রেমে কি তোমার একবারও ঝগড়া হয়নি? একবারও মনে হয়নি রাজের এইসব দোষ আছে? অনেকেই রাজের মা বাজার করে এনেছে 5 কেজি মাংস, 3 কেজি না 4 কেজি মুরগি, সেটা দেখে অনেকে হাউতোষ করে বলছে রাজের ইউটিউবে টাকা দিয়ে দিয়ে বাজার করে সেটা শো অফ করছে। কেন করবে না? সবাই ইউটিউব করে শো অফ করছে, রাজের বেলায় কেন এত চোখ লাগছে? বলি, বেলালের ইনকামটা কি, শারমিনের ইনকামটা কি, বাবুর ইনকাম কি, মিমের ইনকাম কি, সাবিনার ইনকাম কি, আরিফের ইনকাম কি, ফুকের ইনকাম কি, শাহিনের ইনকাম কি বাপ্পি, তিশা, তানজিলা আর সাকিবের। এরা যদি সব করতে পারে, তাহলে এরা যদি শো করতে পারে বাজার করে, কেন তাহলে রাজ পারবে না?
এরাও কিন্তু কারো না কারোর হাত ধরে উঠে এসছে। রাজও উঠে এসছে, রাজের পরিবারের লোকজন আস্তে আস্তে উঠবে, সে সংকেত আমরা পেয়েছি, অলরেডি বলেও দিয়েছে। সবাই পারলে যদি বেলালের বইয়ের মেয়ে ভিডিও করে, ওই বাসায় এসে থেকে থেকে ক্যামেরার সামনে ভাগ্নি ভাগ্নি, আমার ভাগ্নির চ্যানেল, আমার ভাগ্নির এটা ওটা, এমনি কি রাজ নিজেও সেই ভাগ্নির প্রমোট করেছে, রাজ নিজেও প্রমোট করেছে, তাহলে কেন রাজের ভাইয়ের মেয়ে পারবে না? অবশ্যই পারবে, অধিকার আছে, অবশ্যই অধিকার আছে। রাজকে নিয়ে যারা বেশি বেশি মানে কথা বলছেন না, আমি বলবো তারা তারা কোথায় যেন ভুল করছে। হতে পারে রাজের বাবা মা গরিব, হতে পারে রাজ বলেছে যে এটা আমাদের বাড়ি, এগুলা রাজের অবশ্যই চিটারি ছিল, অবশ্যই মিথ্যাচারিতা ছিল, অবশ্যই ভিউয়ার্সদেরকে রাজ এখানে ঠকিয়েছে। বাট রাজকে সব ঠকানোর পিছনে ইন্ধন দিয়েছে কে? শারমিনই বলতে বলেছে, কারণ শারমিনের সঙ্গে তো রাজের হুট করে দেখে শুনে বিয়ে হয়নি। রাজের সঙ্গে শারমিনের ভাইয়ের 16-17 বছরের পরিচয়। রাজের পরিবার কোথায়, রাজের কতটুকু জমি আছে, কোনটা বাড়ি অবাড়ি সব জানে, শারমিনও জানে। শারমিনই শিখিয়ে দিয়েছে বলতে এটাই রাজের বাড়ি, এটাই রাজের ঘর। তাহলে রাজ কেন বলবে না? ঠিক যেমন ওই যে জামা কাপড় কিনে দিত, রাজ বলতো আমাকে জামা কাপড় কিনে দিতে হবে না, তখন শারমিন বলতো তোমাকে যদি আমি একটা জামা কিনে দিই, যে টাকা আসবে, যে টাকা খরচ হবে তার দ্বিগুণ আমার উসুল হয়ে যাবে ভিউয়ার্সদের দিয়ে। তাহলেই বোঝেন যে রাজ কোথা থেকে এসব বলার সাহস পেয়েছে। রাজ ধরলাম রাজ নিজ থেকেই মিথ্যা বলেছে, কেন শারমিন সেটাকে প্রতিবাদ করেনি? কেন বেলাল তখন বলেনি যে এই বাড়িটা হলো রাজের নয়, রাজের বোনের? কেন আমরা জানতে পারিনি? রাজ মিথ্যা বললেও ছিল তো শারমিন, ছিল তো বেলাল, তারা কেন বলেনি? আর বাকি যারা আছে না, ওই যে আয়াত, পারভেজ, এদের কথা বাদ দিলাম, এদেরকে আমি গণায় ধরি না, এদের কথার গুরুত্ব আমি দেই না, বাট ওরা এসে ওই যে নাক গলাতে থাকে, এই জন্য বললাম কেন বলেনি। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি কিছু ছবি আপনাদের সামনে শো করছি, দেখে নেবেন। ছবিটা হলো যে রাজের মায়ের বাজার দেখে আজকে যারা হাউতোষ করছেন না, আমি বলবো তাদের ঘরে বোধহয় বাজার কখনো জোটেনি। হ্যাঁ, 5 কেজি মাংস, 3 কেজি না 4 কেজি মুরগি এনে কি করছে মহিলা? ভাগ ভাগ করছে। সে কিন্তু দেখায়নি একচোটে রান্না করছে, সে কিন্তু দেখায়নি সে এটা দিয়ে মাস ভরে খাবে, সে এটা ভাগ ভাগ করে রাখছে, হিসাব করে করে রাখছে। তার ছেলে হয়তো বা দেয় 10,000 টাকা বাজারের জন্য, সে সেই 10,000 টাকার বাজার দিয়েই মাস চলবে। হ্যাঁ, রমজান মাস, ভালো মন্দ সবারই মন চাই খেতে, সে তাই টুপলা টুপলা করে রাখছে। সে কিন্তু স্বভাব দেখাতে হলে ওই যে 3 কেজি 5 কেজি মাংস একসঙ্গে রান্না করে দেখাতো। ঠিক যেমন গতদিন ওই যে তানজিলা হাজবেন্ড 3 কেজি মুরগি, ব্রয়লার মুরগি আনছিল, তানজিলা বলছিল আমার শাশুড়ি 3 দিন খাওয়া যায়, কিন্তু আমার শাশুড়ি হাত বড়, আমার শাশুড়ি এটাকে 1 দিন 2 দিন বানাবে। ওর শাশুড়ি কতটা হাত বড় আমরা জানি না? ওর শাশুড়ি 5,000 টাকা দিয়ে, যখন ওর শ্বশুর সিঙ্গাপুর থাকতো, 5,000 টাকার মাসিক বাজার করতো, মাস চালাতো। এটা ওর শাশুড়ি নিজে বলেছে যে আমরা দুজন মানুষ 5,000 টাকা খরচ করে বাজার করতাম, মাসিক বাজার, মাস চলে যেত 5,000 টাকা। 5,000 টাকায় মাস চলে যেত। তো রাজের বেলায় কেন এত কথা উঠছে আমি ঠিক বুঝতে পারছি না। রাজ আজ তো হয় ইউটিউবে ভালো ইনকাম করছে, নিশ্চয়ই 10 মাস 11 মাস 8 মাস আগে এতটা ইনকাম করতো না। তখনও কিন্তু রাজের মা এমনই বাজার করতো। আমি কিছু ছবি এখানে আপনাদের দিয়েছি, ছবিগুলো ফলো করে দেখবেন। রাজের মা একসঙ্গে 5টা ইলিশ কিনেছে, একসঙ্গে ওই মহিলা প্রায় 5-6 কেজি মাংস, আরও মুরগি রোস্ট করছে। হ্যাঁ, অবশ্যই মেহমান ছিল, নিজেরা খাওয়ার জন্য নয়। তাহলে কেন আপনারা আজ রমজানের জন্য ওই মহিলা 5 কেজি মাংস কিনেছে তাই ইনসাল্ট করছেন কেন? সে গরিব বলে? তবে কি মিমের বাপ মা গরিব নয়? ওই যে শারমিনের মা, সে কি কাজ করে? আয়া বুয়ার কাজ করে। সে কি খুব ভালো কাজ করে? সে কি খুব ভালো কাজ করে? সে কি অফিসার? সে 3য়-4র্থ শ্রেণীর কর্মচারী? 4র্থ শ্রেণীর কর্মচারীও নয়, সে 5ম-6ষ্ঠ শ্রেণীর কর্মচারীও নয়। সে এমন একটা কাজ করে, আমি সকল কাজকে সম্মান দিচ্ছি, আজকে শুধুমাত্র রাজকে নিয়ে ইনসাল্ট করার জন্য বলছি কথাটা। কেউ এখানে অফিসার নয়, কেউ এখানে বড়লোক নয়। আপনারা কেবল রাজকে পেয়েছেন, রাজকে একা পেয়ে তার দিকে আঙ্গুল তুলে বারবার হেনস্থা করছেন ছেলেটাকে। ছেলেটার মধ্যে কি ভালো কোনো গুণ নেই? কি নেই ছেলেটার মধ্যে? নেই কেবল শিক্ষা। সে গরিব, তার বাবা গরিব, তার বাবা মা মানুষ তো করেছে। ওই বেলাল আর
ওই যে বাবু, এদের কতটা মানুষ করতে পেরেছে আপনাদের ওই শারমিনের মা? শারমিনকে কতটা মানুষ করতে পেরেছে? শারমিনেরও আগে বিয়ে আছে, রাজেরও আগে বিয়ে আছে। শারমিন 9 বছর সংসার করেছে, রাজা 3 বছর কি 4 বছর সংসার করেছে। তাহলে কি সংসার জীবনে তো শারমিনই বেশি দিন করেছে নাকি? হোক সে একটা বিয়ে, রাজের হোক 2টো বিয়ে, সংসার তো শারমিন বেশি দিন করেছে রাজের চাইতে। কি ঠিক কিনা? রাজের ফার্নিচার নিয়ে কথা উঠছে। রাজ কেন সব কিছু, কতটা একটা ছেলে কতটা ঘৃণিত হলে, কতটা অপমানিত অপদস্থ হলে তার এসব জিনিসগুলা ফেরত দেয় একবার ভাবুন তো। এই যে এই ছেলেটাকে বারবার অনেকে বলছে যে বাবা মা ইচ্ছা করলে মিলিয়ে দিতে পারতো। রাজের বাবা মা কি মিলাতে চায়নি? একবার নয়, 2বার নয়, 3বার নয়, বারবার গিয়েছে। 1বার, 2বার, 3বার, 4বার তো আমরা ভিডিওতে দেখেছি। অপে কি কথা বলেনি? ক্যামেরা অনেই আমরা 4বার দেখেছি যে ওই মহিলা এবং ওই বৃদ্ধা অর্থাৎ রাজের বাবা মা শারমিনের বাসায় গিয়েছে। এমনি কি নারায়ণগঞ্জ থেকেও শারমিনকে কি করেছে, শারমিনের মা নিজে ঢাকায় পৌঁছে দিয়েছে, একা কিন্তু ছাড়েনি। যদি শারমিনকে তারা সম্মান না দিত, একা একা ছেড়ে দিত, কিন্তু না, রাজের মা এসে পৌঁছে দিয়েছে ঢাকাতে। এই যে ফার্নিচারগুলা, এই যে রাজের যে অসুস্থতা হয়েছিল, রাজের সবচেয়ে বড় ভুল হয়েছিল রাজ সুসাইড করতে যাওয়া। হয়তো বা এটা নাটকও হতে পারে। রাজও যে ভালো তা তো আর নয়, রাজও ভালো নয়, কিন্তু এতটাও খারাপ নয় যতটা প্রচার করা হচ্ছে রাজকে নিয়ে। তো যাই হোক, রাজ যখন সুসাইড করতে গিয়েছিল তখন কিন্তু তার মা ছুটে গিয়েছিল এই শারমিনের কাছে। শারমিন আসেনি। শারমিন কিন্তু ওই মুহূর্তে যদি রাজের কাছে ছুটে আসতো না, এত দূর এত কিছু হতো না, কিচ্ছু ছিল না। তুমি রাজের সঙ্গে বলেছো যে তোমাদের বাসায় রাজ যায় না, তোমার মা রাজকে অপমান করেছে। কেন? কোনো জামাই যেত না। এটা কি বাবুকে জুতা দিয়ে পিটায়? বাবু আবার রাজের সেই মিমের ঘরে যায়, বাবুকে ইচ্ছা মতো ধোলাই পাশ করে, মানে চট মারলে বাবু যেত ওই বাড়ির জামাই। তো এখন আগে ছেলে ছিল কিন্তু ভূমিকা তো এখন জামাই সূত্র ধরেই তো যে থাকে, মেয়ে জামাই এক রুমে থাকে, জামাই হিসাবে সে এখন আদর খায়। সেই জামাই হয়ে সে কী করে, ওই বাড়িতে সে মাল উঠায় মাথায় করে, যেটা বাপ্পিও করতে চেয়েছিল যে আমিও রাজের জোগালি দেবো, সে রাজের জোগালি দেয় বাবু। তুমি কি রাজকে সেটা মনে করেছো? রাজের মধ্যে শিক্ষা নেই, রাজ গরিব হতে পারে, কিন্তু রাজের ব্যক্তিত্ব আছে। আমি রাজকে সাপোর্ট করি রাজের ব্যক্তিত্বের জন্য। রাজের শাশুড়ি এত কথা শোনার পর ঝগড়াঝাটি, আর ওই যে মার মুখের ভাষা তো ভালো না। শারমিনের মার মুখ দেখলেই বোঝা যায় মহিলা যথেষ্ট ছোটি। তো সেই মহিলা কি করে পারে একটা জামাইকে, সত্য বিবাহিত একটা জামাইকে যাতা বলে গালিগালাজ করতে? তাই রাগ হয়ে যায় না? তুমি সে ব্যাপারটা খুব অন্যভাবে মিউচুয়াল করতে পারতা। তুমি সেটা মানে ওকে বাড়ি নেওয়ার জন্য নাটক সাজিয়েছো, সেটা কিন্তু রাজের মুখের কথা নয়, তোমার মুখের কথা, যে নাটক আমি সাজিয়েছিলাম কিন্তু সেটা অতিরিক্ত হয়েছে, এত দূর আসবে বুঝতে পারোনি। তো যাই হোক, রাজকে নিয়ে যেটা বলবো, রাজকে নিয়ে সবাইকে বলবো, এতটা ইনসাল্ট ছেলেটার জন্য কিন্তু প্রাপ্য নয়। ছেলেটা প্রাপ্য নয়, প্রাপ্য শারমিনের ফ্যামিলির। রাজের ফ্যামিলি বারবার গিয়েছে, রাজের বাবা মাকে অপমান করা হয়েছে, রাজের বাবা মাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, রাজের বাবা মাকে ক্যামেরার সামনে নিচে হাত জোর করে বসানো হয়েছে, রাজের বাবা মাকে মূল্যায়ন করা হয়নি। তো ক্যামেরার সামনে যেসব ভাষা মানে কথা বলেছে এই শারমিন এবং শারমিনের মা, তারপরেও রাজ যে ওকে নিয়ে নারায়ণগঞ্জে গিয়েছিল, এটাই তো ভালো। আর আমার তো মনে হয় রাজের এটা প্ল্যানই ছিল একটা, কারণ রাজও তো কম নয়, রাজও যে ভালো তাও নয়। রাজ চেয়েছিল যে শারমিন যদি ভালোভাবে সংসার করে, দ্যাটস ওকে। রাজ নারায়ণগঞ্জে যাওয়ার পর শারমিনকে কখনো হাসতে দেখেছেন? ওখানে তো মারেনি শারমিনকে। ওখানে কি মেরেছিল শারমিনকে? প্রথম দিকে মারেনি। খুব ইজিভাবে চেয়েছিল সংসার করতে রাজ, কিন্তু ইজি হতে পারেনি শারমিন ইজি হতে পারেনি রাজের সঙ্গে, কারণ শারমিনের ইচ্ছাই ছিল না সংসার করবে। তাই যখন রাজ বলল যে আমি ফার্নিচার দিয়ে দিব রাতের বেলা, শারমিন নাকি সাথে সাথে বলেছে দিয়ে দিন। তারপরে আংটি দিয়ে দিল ব্রেসলেট, সব নিয়ে আসলে। তুমি যদি সংসারই করবে তাহলে কেন সেগুলা ব্যাগের মধ্যে নিয়ে আসলে? আর এগুলা যখন নিয়েই আসলো ক্যামেরার সামনে, তখন বসিয়ে রাজ বুঝে গিয়েছে, এগুলা যখন ও বলেছে, স্বীকৃতি দিয়েছে যে ও এগুলা ফেরত নিবে, তখন এই মেয়ে আমার সংসার করবে না। সে যতই বলুক আমি ঢাকায় গেলে সে ফেরত আসবে না। রাজ কিন্তু এখনও পর্যন্ত তোমার কথাতে নারায়ণগঞ্জ ছেড়ে ঢাকা এসছে, তুমি সেখানেও প্রাধান্য দাওনি। পারতে তো রাজের সঙ্গে মোবাইলে সরি বলে
মোবাইলে সবার কাছে মানে মিউচুয়ালি আসতে মোবাইল যেহেতু আছে, তুমি নারায়ণগঞ্জ তাই বা গেলে, ঢাকায় তো শুনেছি রাজ আরও দুদিন আগে এসছে। তো সেই দুদিনের মধ্যে তোমরা তো ছুটে যেয়ে রাজের যে মনের ক্ষোভ, রাজের যে রাগ অভিমান এগুলা মিটিয়ে এই মেয়েকে দিয়ে আবার সংসার করাতে, কিংবা শারমিন যে বলেছে আমার সোনার সংসার, সে সোনার সংসারটাকে সাজাতে ফার্নিচার যখন দিবে তখন আজ থেকে না আরও কয়েকদিন আগ থেকেই তোমরা শুনতে পাচ্ছে ফার্নিচার দিবে। কেন তোমরা সেই ফার্নিচারগুলা যাতে তোমাদের বাড়ি পর্যন্ত না আসে তার জন্য রিকোয়েস্ট করনি, তার জন্য কেন তোমরা রাজের রাগ অভিমানটা মানে বিলীন করতে পারোনি? রাজকে আসলে তোমরা অপমান করার পর তোমাদের মধ্যে এতটুকু অনুতপ্ত হয়নি। এই যে একটা মীমাংসা এসছে, রাজ কিন্তু খুব ইজি হয়ে তোমাকে নিয়ে নারায়ণগঞ্জের সংসার করতে গিয়েছিল শারমিন, কিন্তু তুমি সেখানে ইজি হতে পারোনি। আমরা দেখেছি তুমি ওখানে ইজি হতে পারোনি। তোমার নারায়ণগঞ্জ তোমার ভালোই লাগে না, আসলে তোমার রাজের সংসার করতেই ভালো লাগে না। তাই এসব দোষ যারা রাজকে এক পক্ষভাবে রাজকে দোষারোপ করছে, আমি বলবো তাদের বিবেককে প্রশ্ন করতে। একটা মেয়ে কতটা ধৈর্যশীল হতে হয় সংসার করতে হলে, সেটা তাদের দিয়ে তারা সংসার মানে নাচ গান আর ওই যে সেজে গুজে শপিং করার নয়। সংসার মানে কি বলবো, সংসার একটা ধৈর্য তার দরকার, সংসার একটা সাধনা। সেই সাধনা এইসব মেয়েদের দ্বারা সম্ভব নয়।